التكاثر حتى زرتم المقابر لا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين ثم لتسألن يومئذ عن النعيم। প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে, এমনকি তোমরা কবরস্থানে পৌঁছে যাও। এটা কখনো উচিত নয়, তোমরা সত্যই জেনে নেবে। অতঃপর এটা কখনো উচিত নয়, তোমরা সত্যই জেনে নেবে। কখনোই নয়, যদি তোমরা নিশ্চিত জানতে, তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে, অতঃপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে। অতঃপর অবশ্যই সেদিন তোমরা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ও নেত্রকোনা জেলার সকল ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি নিয়ে ময়মনসিংহের ভ্যাট অঞ্চলের আঞ্চলিক সেমিনার অনুষ্ঠিত হতে চলেছে। এই সেমিনারে উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা শিক্ষকগণকে আমি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত আমাদের প্রধান অতিথি মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয়, যিনি নির্দ্বিধায় আমার এই আমন্ত্রণকে হাস্যজন্যকে গ্রহণ করে এই অনুষ্ঠানকে আলোকিত করছেন। আমি সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে এবার জাতীয় রাজস্ব বোর্ডের প্রণীত আমাদের ভ্যাটের কর্ম উদ্দেশ্য এবং সাফল্যের কিছু গাথা নিয়ে আমি এবছরের ভ্যাট দিবসের মূল প্রতিপাদ্য বিষয় উপস্থাপন করছি। সুধীবৃন্দ, মূল্য সংযোজন কর ভ্যাট বাংলাদেশে প্রচলিত করসমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কর ব্যবস্থা। বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার স্বার্থে আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় একটি শক্তিশালী ও দক্ষ ভ্যাট প্রশাসন অপরিহার্য। এ লক্ষ্যে সরকার আধুনিক রাজস্ব ব্যবস্থাপনায় কার্যক্রমগুলোকে ডিজিটালাইজ করার মাধ্যমে রাজস্ব আহরণ প্রক্রিয়া সহজ, স্বচ্ছ ও ব্যবসায়ী বান্ধব করার জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সম্মানিত করদাতা, ব্যবসায়ী সকলের এবং জাতীয় রাজস্ব বোর্ডের সকল কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের উদ্দেশ্য ডিজিটাল রাজস্ব ব্যবস্থাপনা। এই ডিজিটাল রাজস্ব ব্যবস্থাপনার মধ্যে আমাদের এক নতুন মাইলফলক উন্মোচিত হবে। এবার আমি আপনাদের সামনে উপস্থাপন করব ভ্যাট ব্যবস্থার বিবর্তন সম্পর্কে। 80 দশকের পূর্ব পর্যন্ত আমাদের দেশের পরোক্ষ এবং কর ব্যবস্থা প্রথম এবং একমাত্র কর ছিল এক্সাইজ অ্যান্ড সাউথ অ্যাক্ট 1944-এর আওতাধীন এক্সাইজ কর, যা 90 দশকের আগ পর্যন্ত প্রচলিত হয়ে আসছে। কর আধুনিকায়ন একটি আধুনিকায়ন ব্যবস্থা, এটা সবসময় পরিবর্তিত হতে থাকে। প্রথম পরিবর্তন আরম্ভ হয় আমাদের এক্সাইজ অ্যান্ড সাউথ অ্যাক্টের 1885 সালে তথ্যালাস পদ্ধতির মাধ্যমে, যেটাকে বলা হয় সেল ক্লিয়ারেন্স পদ্ধতি। 1944 সালের প্রণীত আইনে এই সেলস ট্যাক্সকে আমরা সুপারভাইজ মাধ্যমে 85 সাল পর্যন্ত সুপারভাইজ ক্লিয়ারেন্সের মাধ্যমে, দ্যাট মিনস আপনাদেরকে স্বাভাবিকভাবে যদি আমি বলতে বোঝাই সেটা হবে সুপারভাইজ ক্লিয়ারেন্স। এখন যারা ভ্যাট কর্মকর্তা, তখন ছিলেন তারা এক্সাইজ কর্মকর্তা, তাদের সুপারভাইজে শুধুমাত্র উৎপাদিত পণ্য দেশের বাজারে সরবরাহ করা যাবে। 1985 সালে তৎকালীন প্রস্তুতির মাধ্যমে এক্সাইজ অ্যান্ড সাউথ অ্যাক্টের আমরা পরিবর্তন আনি। সেখান থেকে আমরা সেলফ ক্লিয়ারেন্সে চলে যাই, যেটা হচ্ছে ব্যবসায়ীরা তাদের নিজের ব্যবসা করবেন, নিজের মতো করে কর দিবেন, নিজের কর বের করবেন। এখানে সমস্ত প্রতিবন্ধকতা আমাদের তুলে নেওয়া হয় 1985 সালের এক্সাইজ সাউথ অ্যাক্ট। আধুনিক কর ব্যবস্থায় যখন ব্যবসা বাণিজ্য প্রসার হতে লাগলো,
এই দেশে গার্মেন্টসের প্রসার হতে লাগলো, রপ্তানি উন্নয়নের বৈদেশিক ব্যবস্থা বাণিজ্যের সাথে তাল মিলাতে হলো। ঠিক সেই সময়ে দাবি আসে এই পুরাতন সেই ইংরেজ আমলের কর ব্যবস্থাকে উপেক্ষা করে নতুন আধুনিকায়ন কর ব্যবস্থা প্রচলনের জন্য। এই উপলক্ষে 1991 সালে আমাদের প্রবর্তন করা হয় আধুনিক মূল্য সংযোজন কর ব্যবস্থা। আপনারা জেনে খুশি হবেন, এই কর ব্যবস্থা প্রণয়নের মুখ্য ভূমিকা যিনি পালন করেছেন তিনি আপনাদের ময়মনসিংহের সন্তান, আমাদের হান্নান স্যার, যিনি মেম্বার এবং চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়ে মৃত্যুকালে চলে গেছেন। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। উনি এই ভ্যাট ব্যবস্থাকে প্রবর্তন করে এনেছেন আমাদের কাছে। তিনি 1991 সালে দ্য বিজনেস টার্নওভার ট্যাক্স 1482 এবং দ্য সেলস ট্যাক্স অর্ডিন্যান্স 1982-কে রহিত করে 1990 সালে নতুন আধুনিকায়ন একটা ভ্যাট ব্যবস্থা প্রণয়ন করেন। এই ভ্যাট ব্যবস্থার নাম হলো মূল্য সংযোজন কর বা ভ্যাট, যেটা 1991 সালে থেকে আপনার এই সেল ট্যাক্সটা আমরা এইভাবেই ভ্যাট হিসাবে আহরণ করে থাকি। আপনাদের স্বাভাবিকভাবে যেটা বলতে পারেন এটা ভ্যাট। বিশ্বের অন্যান্য দেশে এই ভ্যাটটাকে বলা হয় জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। আপনারা এই বিভিন্ন দেশের অভিজ্ঞতা থেকে জিএসটির অভিজ্ঞতা এবং ভ্যাটের অভিজ্ঞতা, জিএসটির রেট এবং ভ্যাটের রেট দেখে আপনারা এখানে আমাদের দেশে কম্পেয়ার করতে পারবেন। 1991 সালের ভ্যাট আইন প্রবর্তনের সাথে সাথে আমরা যখন দেখছি যে আধুনিকায়নে বিশ্ব এগিয়ে যাচ্ছে, তথ্য নির্ভর, কম্পিউটার তথ্য নির্ভর, ডাটা তথ্য নির্ভর, ঠিক সেই সময়ে আরও দাবি আসার পর আমাদের এই মূল্য সংযোজন কর ব্যবস্থা উন্নয়নের এরই প্রেক্ষাপটে ডিজিটালাইজ প্রবর্তনের আওতায় আমরা কর ব্যবস্থাকে সম্পূর্ণ ডিজিটালাইজ করার উদ্দেশ্যে 1991 সালের মূল্য সংযোজন কর রহিত করে 2012 সালে নতুন ডিজিটালাইজ কর ব্যবস্থা আমরা পরিবর্তন করি, মূল্য সংযোজন কর ব্যবস্থা, যেটাকে 90% বলতে পারেন ডিজিটালাইজ, তথ্য নির্ভর, সেল, এই উদ্দেশ্য। এখনও যদিও আমরা সে পর্যায়ে পৌঁছাতে পারিনি, তবে আমি এই নোটের মাধ্যমে আপনাদেরকে জানাবো আমাদের অগ্রগতি এবং সামনের সম্ভাবনা। সেই থেকে 1991 সালে 2012 সালের আইনটা আমরা যখন ইমপ্লিমেন্টেশন করতে গেলাম, ঠিক সেটা ব্যবসায়িক তরফ থেকে তাদেরকে বলা হলো, আমাদেরকে বলা হলো যে আমাদের প্রস্তুতির সময় দিতে হবে। স্বাভাবিকভাবেই আমরা সেই 2012 সালের পাশকৃত আইনটা আমরা ব্যবসায়ীদের প্রস্তুতির জন্যে, আপনাদের প্রস্তুতির জন্যে আমরা 2019 সালের 1 জুলাই থেকে আমরা এই আইনটা মাঠে নিয়ে কাজ করা শুরু করি। এই আইনটা 10ই ডিসেম্বর প্রেসিডেন্টের অনুমোদন লাভ করার অর্থে জাতীয় রাজস্ব বোর্ড 10 ডিসেম্বরকে বাংলাদেশের জাতীয় ভ্যাট দিবস হিসেবে ঘোষণা করে। আমরা সেটাই 10ই ডিসেম্বর ভ্যাট দিবস, এবং আজ থেকে 7 দিন 10 থেকে 15 ডিসেম্বরকে এবারে জাতীয় রাজস্ব বোর্ড ভ্যাট সপ্তাহ হিসাবে ঘোষণা করেছে। আমাদের ময়মনসিংহ অঞ্চলের ভ্যাট দিবসের এই আপনাদের ব্যবসায়ী সম্মেলনটা আমরা করেছি 15ই তারিখ, আজকে শেষ দিনে। যাই হোক, এবারের ভ্যাট দিবসের প্রতিপাদ্য ছিল সময় মতো নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব, কর জাল বিস্তৃতকরণ, কর রাজস্ব আহরণ, জাতীয় রাজস্ব বোর্ডের অনুমোদিত প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় বিশেষ কর্মসূচি এবার গ্রহণ করেছে। একজন ব্যবসায়ী ব্যবসা শুরু করার সাথে সাথেই তার আইনি বাধ্যবাধকতা করে যায় তার নিবন্ধন নেওয়া। নিবন্ধন একজন ব্যবসায়ী নৈতিকতার প্রতি। তিনি যদি ব্যবসা শুরু করার আগে নিবন্ধন নেন, তাহলে তিনি অনেক কিছু থেকে স্বচ্ছতা বোধ করবেন, অনেক কিছু থেকেই আরামায়েশ বোধ করবেন ব্যবসায়। বর্তমানে ইন্ডিয়ার রাজস্বে মোট রাজস্বের 38% আমাদের এই মূল্য সংযোজন কর থেকে, 34% আয়কর থেকে, 25% আমদানি শুল্ক থেকে আয় করতে পারে। আপনাদের একটা বিষয় আমি অবগত করতে চাই, যদিও এটা টেকনিক্যাল বিষয়, তবুও আমি নিজের ভাবধারা দিয়ে বোঝাচ্ছি।
1993 সালের পর থেকে WTO সদস্য হওয়ার পর আমাদের কিন্তু আমদানি শুল্কের উপরে নির্ভরতা অনেকাংশে কমাই দিতে হবে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের প্রধান শর্ত অবাধ অর্থনীতিকে প্রণয়ন, অবাধ অর্থনীতি কাজ করা, অর্থাৎ আমার জিনিস আমি যে দেশে বিক্রি করবো সে দেশে কোনো ট্যারিফ বাধা বা কোনো ট্যাক্স করতে পারবে না আমদানির সময়। স্বাভাবিক কারণে আমাদের এই যে আমদানি পর্যায়ের যে ট্যাক্সটা সেটা আস্তে আস্তে কমায় আনতে হবে। এরই প্রেক্ষাপটে ইন্ডিয়ার 1993 সাল থেকে এ পর্যন্ত সর্বোচ্চ 1993 সালে সর্বোচ্চ আমাদের আমদানি শুল্কের পরিমাণ ছিল 60%, সর্বনিম্ন ছিল 37%, 25%। আমরা আমদানি শুল্ক থেকে সম্পূর্ণ বেরিয়ে আসতে হবে। আমাদের প্রধান দেশ পরিচালনার প্রধান এবং উপকরণ আয়কর, যেটাকে বলা হয় প্রত্যক্ষ কর, এবং মূল্য সংযোজন কর। এছাড়া আমাদের বিকল্প কোনো পথ খোলা নেই। স্বাভাবিকভাবেই এর উপরে নির্ভরশীল হয়ে পরিচালিত হবে দেশ, রাষ্ট্র, উন্নয়ন কর্মকাণ্ড সব কিছু। এবার আমি আপনাদেরকে এনবিআরের এই যে আপনাদেরকে একটু আগে যেটা বললাম যে ভ্যাট অনলাইন সিস্টেম, ভ্যাট আধুনিকরণের ব্যবসায়িক গতি প্রকৃতি প্রসার হওয়ার ফলে বৈষয়িক চ্যালেঞ্জ মোকাবেলায় কিশোরগঞ্জের ব্যবসায়ী নেতৃত্ব আছেন, ময়মনসিংহের ব্যবসায়ী নেতৃত্ব বলছে, সবাইকে বিষয়টি অনুধাবন করে আপনাদেরকে কমপ্লায়েন্ট হওয়ার জন্য অনুরোধ করব। অনলাইনে আপনারা নিশ্চয়ই জানেন, যারা ভ্যাট কার্যক্রমের সাথে এখানে জড়িত আছেন বিশেষ ব্যবসায়ী মহোদয়গণ, তারা জানেন যে অনলাইনে আবেদন করলে এখন 2 দিনের ভিতরে আপনাদের অনলাইন রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এই কার্যক্রমের আরও একটু বাইরে যায় আপনাদেরকে সুবিধা প্রদান করার জন্য, ব্যবসাকে ট্রেড ফ্রেন্ড করার জন্য আমরা ট্রেড লাইসেন্স, এই বর্তমানে যে প্রক্রিয়ায় আপনাকে অনলাইনে লাইসেন্স করতে, অনলাইনে ভ্যাট রেজিস্ট্রেশন করতে প্রায় 15টা কাগজ আপলোড করতে হয়। আমাদের ইন্ডিয়ার উদ্দেশ্য এই 15টা কাগজও আর আপলোড ভবিষ্যতে করতে হবে না। এই উপলক্ষে আপনাদের আমরা ইন্ডিয়ার সিঙ্গেল উইন্ডোজ নামে একটা প্রকল্প হাতে নিয়েছেন। আগামী 2 বছরের ভিতরে আমরা তাদের সাথে সরাসরি ইন্টিগ্রেট করে অটোমেশন পদ্ধতিতে সেই আপনারা যে যদি ট্রেড লাইসেন্স নেন, ধরেন সে ট্রেড লাইসেন্সের নাম্বারটা দিলেই অটোমেশন পদ্ধতিতে সেটা কানেক্ট হয়ে যাবে আপনার এটা সঠিক কি বেঠিক। স্বাভাবিক ব্যবসায়ীরা যারা আছেন তারা সবাই জানেন, আপনি রিটার্ন প্রদান করার জন্য প্রতি মাসে 15 তারিখে আমাদের অফিসে আসতে হতো। এই ব্যবস্থা থেকে বের হয়ে আসার জন্য জাতীয় রাজস্ব বোর্ড অনলাইনে রিটার্ন দাখিল করার বাধ্যতামূলক করেছেন, যে প্রত্যেকটা প্রতিষ্ঠান অনলাইনে রিটার্ন দাখিল করবে, অনলাইনেই সে রিসিপ্ট পেয়ে যাবে, অনলাইনেই সব কিছু করছে। তবুও আমাদের সীমাবদ্ধতা, আমরা এই অনলাইন কার্যক্রমকে দ্রুত আগায় নিচ্ছি। স্বাভাবিকভাবে যারা বড় ইন্ডাস্ট্রিয়াল এখানে আসছেন, যেমন আকিজ গ্রুপ, তারপরে আরও বড় বড় প্রতিষ্ঠান আমার এই এরিয়ায় যারা আছেন তারা হয়তো করেছেন, কিন্তু ছোট্ট দোকানদার ব্যবসায়ী এদেরকে আমরা অনলাইনে এখনও নিতে পারছি না। এটা আমাদের একটা চ্যালেঞ্জ। যারা এখানে দোকানদার সমিতির নেতারা আছেন, ব্যবসায়ী সমিতির, বাজার সমিতির নেতারা আছেন, তাদেরকে অনুরোধ করব, আমাদের এখানে সবসময় আমাদের এই অফিস খোলা, উদারতা, আপনারা আসেন, কোনো প্রবলেম হলে আপনারা অনলাইনে একবার শিখে যান, আমরা শিখাই দেব, আপনারা এসে অনলাইনে ভ্যাট রিটার্ন দেওয়া প্র্যাকটিস করেন। এটা আপনাদের অনেক সময় বাঁচবে, কারো উপর পরনির্ভরতা বাঁচবে। এই অনলাইন সিস্টেম আধুনিকরণে, এনবিআর আধুনিকরণে ভ্যাট রিফান্ডটা হয়তো সাধারণ ব্যবসায়ীরা জানবেন না, যারা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন তারা জানবেন। ভ্যাট রিফান্ড আমাদের একটা স্বাভাবিক প্রক্রিয়া। কোনো প্রতিষ্ঠান ধরেন এমন একটা নর্মাল আইটেম নিয়ে আসলেন আপনি ইম্পোর্টে, সেটার উপর ইম্পোর্ট পর্যায়ে ভ্যাট আছে, কিন্তু আপনি যখন এটাকে এক্সপোর্ট করলেন, কিছু অংশে এক্সপোর্ট করলেন, সেটার উপরে ভ্যাট নাই। স্বাভাবিকভাবে আপনি ওই যে ভ্যাট প্রযোজ্যতা সেটা আপনি রিফান্ড পাবেন আইনের বিধান অনুযায়ী। এর ফলে রিটার্নে দেখা যায় যে প্রতি মাসেই কিছু না কিছু আপনার পাওনা থেকে যায়, যেটা আপনার রিফান্ড।
এই রিফান্ড জটিলতা কমানোর জন্য, অফিসে না আসার জন্য, তদন্ত না করার জন্য আমাদের এখন একটাই ই রিফান্ড মডিউল চালিত হয়েছে। এই রিফান্ড মডিউলের মাধ্যমে আপনারা সেই সেবা নিতে পারবেন। ই অডিট, ব্যাড স্মার্ট। আরেকটা বিষয়, সামাজিক প্ল্যাটফর্ম থেকে আমাদের ভ্যাট আহরণ প্রকল্প, যেমন একবিংশ শতাব্দীর ইন্টারনেট ভিত্তিক প্ল্যাটফর্মে দেখা যাবে যে ভ্যাট নেটের প্রসার বেড়েছে, অনলাইনে বেচা বিক্রি হচ্ছে। এতে সাধারণ দোকানদাররা বেচা বিক্রিতে তারা অসম প্রতিযোগিতায় করে। এই উপলক্ষে আমরা ইতিমধ্যে আপনার ফেসবুক, গুগল, ইয়াহু, নেটফ্লিক্স, ইউটিউব, আমাজন, টিকটক সহ সকল প্রতিষ্ঠানকে আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছি। তারা সম্পূরক শুল্ক এবং ভ্যাট যথাযথ প্রদান করছে। তবে ছোট ছোট যারা ব্যবসায়ী তাদেরকে আমরা এখনো আনতে পারিনি। এটা এখন এনবিআরের একটা বড় চ্যালেঞ্জ। নিম্ন কর জিডিপির অনুপাত। কর জিডিপি অনুপাত হলে একটা দেশের জিডিপিতে কর রাজস্বের পরিমাণ কত, এর মাধ্যমে একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা প্রকাশ পায়। যে দেশের কর জিডিপির অনুপাত যত বেশি সে তত সমৃদ্ধ। কর জিডিপির অনুপাত বেশি থাকলে বৈদেশিক ঋণ প্রাপ্তি সহজ হয়। আমাদের দেশে কর জিডিপির হার 7 থেকে 7.5%, যা অত্যন্ত কম। আমরা এই হারকে 10 থেকে 22% নেওয়ার জন্যে প্রচেষ্টা, এনবিআরের চ্যালেঞ্জ, সেটা আশা করা যায় প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে। এই চ্যালেঞ্জ যদি আমরা সঠিকভাবে গ্রহণ করতে পারি তাহলে আপনারা অচিরেই এই বাংলাদেশ, আমার সোনার বাংলাকে, জন্মভূমিকে বিশ্ব অর্থনীতিতে দেখতে পাবেন সমৃদ্ধশালী বাংলাদেশ হিসাবে। কর ব্যবস্থা কীভাবে, সেই বিষয়গুলো আপনাদের আমি এতক্ষণ বললাম।